আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে আলোচনা করব 12 অধ্যায় থেকে বোর্ড সৃজনশীল প্রশ্ন। এই সৃজনশীল প্রশ্নটি রাজশাহী বোর্ড 2020-এ এসেছে। তো চলো আমরা উদ্দীপকটি পড়ব, উদ্দীপকটি পড়ে উদ্দীপকের বিষয়বস্তু বোঝার চেষ্টা করব এবং সেখান থেকে ক খ গ ঘ এর প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো আমাদেরকে বলতেছে কয়েকটি পরিষ্কার সামগ্রী হলো, মানে তিনটা জাস্ট পরিষ্কার সামগ্রী যেগুলো আমাদেরকে দৈনন্দিন জীবনে বিভিন্ন জিনিস পরিষ্কার করতে সহায়তা করে। নাম্বার 1 সাবান, নাম্বার 2 ব্লিচিং পাউডার, আর নাম্বার 3 হলো ডিটারজেন্ট। আচ্ছা, তো এর মধ্যে মূলত দেখো সাবান আর ডিটারজেন্ট কিন্তু মূলত মানে মেইন পরিষ্কারক পদার্থ, আর ব্লিচিং পাউডার মূলত দাগ উঠানোর ক্ষেত্রে সহায়তা করে এবং জীবাণুনাশক হিসেবে কাজ করে, অর্থাৎ কোনো মানে কোনো যে জীবাণু সৃষ্টি হতে যেন না পারে বা জীবাণু যেন মেরে ফেলতে পারে সেই জন্য সে সহায়তা করে। আচ্ছা, আমরা এখন প্রশ্নগুলোর অ্যান্সারে যাচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? আচ্ছা, তাহলে আমরা দেখি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে। তো খেয়াল করো কি বলছে এখানে, কোনো অধিক সক্রিয় মৌল, মানে এখানে কিন্তু আমাদের একটা সক্রিয় সিরিজ আছে, কে না কে ম্যাগাইভার এলো যেন ফিরে গিয়ে সোনা পাবে, হাই কোথাকার হাজিয়াজ পিটাবে আমায়, এটা হচ্ছে সক্রিয় সিরিজ। তাহলে এখানে এই সিরিজের মধ্যে যারা সিরিয়ালে আগে তারা বেশি সক্রিয়, যারা সিরিয়ালে পরে তারা কম সক্রিয়। তো বলতেছে কোনো অধিক সক্রিয় মৌল অথবা যৌগমূলক অপর কোনো কম সক্রিয় মৌল বা যৌগমূলককে প্রতিস্থাপন করে নতুন যৌগ যদি উৎপন্ন করে, এই নতুন যৌগ উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলা হয়? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা সহজে জিনিসটা একটু বুঝি। এখানে দুইটা মৌল আসবে, দুইটা, একটা হচ্ছে বেশি সক্রিয়, একটা তার থেকে কম সক্রিয়। তো বেশি সক্রিয় যে সে কি করবে, কম সক্রিয় মৌল থেকে তার যে মূলকটা আছে সেই মূলকটাকে সে প্রতিস্থাপিত করে নিজে জায়গা দখল করবে। তাহলে এক কথায় বলতে চাই যদি এভাবে, যে বেশি সক্রিয় মৌল কম সক্রিয় মৌলকে প্রতিস্থাপন করে সেই কম সক্রিয় মৌলের সাথে যে ঋণাত্মক মৌলকটি ছিল এর সাথে যৌগ গঠন করবে। আমরা এই বিক্রিয়াটাকে বলবো কি? প্রতিস্থাপন বিক্রিয়া। এক্সাম্পল দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক একা আছে আর জিঙ্কের সাথে আছে কি? কপার সালফেট। তার মানে হিসাব করো, কপার যুক্ত আছে কার সাথে? সালফেট মূলকের সাথে। কপার যুক্ত আছে সালফেট মূলকের সাথে। তাহলে আমরা এখন যেই কাজটা করব, আমরা তো জানি, দেখো সক্রিয় সিরিজে কে না কে ম্যাগাইভার এলো যেন, এই যে এলো যেন, এলোতে অ্যালুমিনিয়াম, জেনোতে জিঙ্ক, তারপরে দেন বাকি যে মৌলগুলো আছে সেগুলো। তার মানে এখান থেকে আমরা এইটুকু বুঝতে পারতেছি জিঙ্ক বেশি সক্রিয় কপারের থেকে, তাহলে জিঙ্ক কপারকে প্রতিস্থাপিত করবে। সো জিঙ্ক এখান থেকে কি করবে? কপারকে একটা কিক দিবে, ফলে কপারটা এখান থেকে সরে যাবে। দেখো কপারটা এখান থেকে সরে গেল, আর জিঙ্ক আর সালফেট মূলক মিলে তৈরি করলো জিঙ্ক সালফেট, Zn SO4 জিঙ্ক সালফেট এখানে তৈরি হয়ে গেল। সো এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? প্রতিস্থাপন বিক্রিয়া বলতে পারবো। ওকে, সো তাহলে আমাদের এটা কি হয়ে গেল? আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। আমরা এখন যাব আমাদের সেকেন্ড যে প্রশ্ন আছে, সেকেন্ড প্রশ্নে। আচ্ছা, কি বলছে দেখো, নাইলন ঘনীভবন পলিমার কেন ব্যাখ্যা করো? আমরা জানি যে নাইলন 6 একটা ঘনীভবন পলিমার। তো এটাকে কেন ঘনীভবন পলিমার বলা হয়, এইটা এখন আমাদেরকে এই প্রশ্নে জানতে চাচ্ছে। আচ্ছা, তো ফার্স্টে আসলে সংজ্ঞাটা আমরা একটু দেখে নেই যে নাইলনকে কেন ঘনীভবন পলিমার বলা হয়। আচ্ছা, ফার্স্টে আসলে কি বলছে, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হবার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু, যেমন পানি হতে পারে, কার্বন ডাইঅক্সাইড হতে পারে ইত্যাদি অপসারণ করে, সেই পলিমারকরণ বিক্রিয়াকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। আচ্ছা, ফাইন। তো এখানে সংজ্ঞা জাস্ট দেওয়া আছে, আমি জাস্ট তোমাদেরকে মূল থিমটা বোঝানোর চেষ্টা করব। নাইলনকে কেন আসলে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলা হয়। তো আসো, পলিমারকরণ বিক্রিয়ার দুইটা প্রান্ত, বিক্রিয়ককে বলা হয় মনোমার আর উৎপাদকে বলা হয় পলিমার প্রান্ত বলা হয় বা পলিমার যৌগ বলা হয়। তো আমরা ঘনীভবন পলিমার, হ্যাঁ, আমরা ঘনীভবন পলিমার যার কথা আমরা বলতেছিলাম। তো এই ঘনীভবন পলিমারটা ক্ষেত্রে তোমার বিক্রিয়কে দুইটা মনোমার থাকবে, শর্তই হচ্ছে এইটা, ঘনীভবন পলিমারের ক্ষেত্রে বিক্রিয়কে দুইটা মনোমার থাকবে। এখন আসো আমরা একটা এক্সাম্পল দিয়ে একটু বোঝার চেষ্টা করি। এখানে যেটা আমাদের জন্য দেওয়া হয়েছে, দেখো এই যে সংকেতটা কার? অ্যাডিপিক অ্যাসিডের সংকেত, আর এটা সংকেত কার? হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সংকেত। তাহলে আমরা দুইটা সংকেত পাচ্ছি, একটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, দুইটা সংকেত আমরা পাচ্ছি। এবার এই দুইটা সংকেত থেকেই কিন্তু আমার কি করতে হবে? পলিমার প্রস্তুত করতে হবে, এবং পলিমারটা হবে নাইলন 6। তার মানে সহজে বললে যে আমরা কয়টা মনোমার পাচ্ছি? দুইটা। একের অধিক মনোমার যদি তুমি পাও কোনো বিক্রিয়কে, তখন সেইটাকে বলা হবে ঘনীভবন পলিমার। বিক্রিয়াটা কিভাবে হবে একটু বুঝিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা OH মূলক নিব, এখান থেকেও আমরা OH মূলক নিব, এখান থেকে আমরা নিব হাইড্রোজেন,
এখান থেকেও আমরা নিব হাইড্রোজেন, ঠিক আছে। তো OH খেয়াল করো, আর এই হচ্ছে OH। তাহলে মোট OH কয়টা? দুইটা, এখান থেকে একটা, এখান থেকে একটা। হাইড্রোজেন কয়টা? সেটাও দুইটা, একটা একটা করে। সো OH এবং হাইড্রোজেন, আর এখানের OH আর হাইড্রোজেন মিলে পানি তৈরি হলো। এবং কত অণু পানি তৈরি হলো? 2 মোল পানি তৈরি হয়ে গেল। 2 মোল বা 2 অণু পানি আমরা তৈরি করে ফেলতে পারলাম। যেহেতু আমরা পলিমারকরণ বিক্রিয়া নিয়ে কথা বলতেছি, পলিমারকরণ বিক্রিয়ায় কিন্তু মোল সংখ্যা নির্দিষ্ট না, তুমি যে কোনো অণু সংখ্যা নিয়ে কাজ করতে পারবা। বাট এখানে শর্ত এটা, তোমার এই যে অ্যাডিপিক অ্যাসিড যদি n সংখ্যক অণু হয়, মানে n বলতে যে কোনো সংখ্যা, ধরো 12 অণু, আর হেক্সামিথিলিন ডাইয়ামিনে যদি 12 অণু হয়, তাহলে এইখান থেকে পানি হবে 24 অণু, মানে 2n, মানে কি 12 এর দ্বিগুণ। তুমি যেটাই নিবা ওইটার দ্বিগুণ তৈরি হয়ে যাবে। বাকি জিনিসগুলো আমরা একটু এখন অ্যাড করি। তাহলে এইখান থেকে তো OH চলে গেছে, তাহলে তার পরিবর্তে আমরা একটা ফাঁকা জায়গা পেলাম। দেন আসছে কি OC, তারপরে বন্ধন, তারপর CH2 4, তারপরে আছে CO। এখানে আসো, CO এরপরে একটা বন্ধন তৈরি হচ্ছে কারণ OH মূলক চলে গেছে, আর এখানে NH এর পাশে একটা বন্ধন তৈরি হচ্ছে কারণ এখান থেকে হাইড্রোজেন চলে গেছে। তার মানে CO এরপরে একটা বন্ধন, NH এর পরে আরেকটা বন্ধন, মানে NH এর বাম পাশের একটা বন্ধন, CO এর ডান পাশে একটা বন্ধন। এই দুইটা বন্ধনকে আমি এখন মিলিয়ে কি লিখতে পারি? আমি এখান থেকে লিখতে পারি CONH, অর্থাৎ আমরা বন্ধনগুলোকে একত্রিত করে দিলাম। বাকি যারা আছে CH2 6, তারপরে হচ্ছে NH বন্ধন, এই যে n সংখ্যক অণু। তার মানে তাহলে এটারও আমরা, বা এই যে নিচে যে সংখ্যাটা তৈরি হলো OC, CH2 4, CONH, CH2 6, NH, এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারবো? এটাকে আমরা বলতে পারবো নাইলন 6 এর বিক্রিয়া। এবং এটা একটা ঘনীভবন পলিমার, কারণ এখানে একাধিক মনোমার রয়েছে। আমাকে জাস্ট এই কথাটা এখানে কি করতে হবে? উল্লেখ করতে হবে, তাহলে আমাদের ক্ষয়ের যে প্রশ্নের অ্যান্সার, সেই প্রশ্নের অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, যাচ্ছি আমরা গ নং প্রশ্নে। কি বলতেছে যে 2 নং যৌগের পরিষ্করণের কৌশল বর্ণনা করো, অর্থাৎ ব্লিচিং পাউডার থেকে জামা কাপড় কিভাবে পরিষ্কার করা যায়, তো এটা আসলে বর্ণনা করতে বলা হয়েছে। আসলে কোশ্চেনটা একটু ঘুরিয়ে করলে ভালো হতো, যে এটা একটা জীবাণুনাশক হিসেবে কাজ করতে পারে বা একটা বিরঞ্জক হিসেবে কাজ করতে পারে, ব্যাখ্যা করো। সো তাহলে কোশ্চেনটা আরো বেশি স্ট্যান্ডার্ড হতো। কারণ আমরা জানি ব্লিচিং পাউডার দিয়ে কি করা হয়, জামা কাপড়ের দাগ বা মানে হাইলি স্পটগুলোকে তোলা হয়, প্লাস এর সাথে সাথে জীবাণু, মানে জীবাণুকরণের ক্ষেত্রে আর কি, জীবাণু মারার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়। আচ্ছা, তো আমরা এখন যাচ্ছি সেই প্রশ্নে। তো সবার আগে আসলে আমরা একটু দেখে নেই যে ব্লিচিং পাউডার আসলে কিভাবে তৈরি হয়। যদিও এটা আমাদের প্রশ্নে ম্যান্ডেটরি না, কিন্তু তোমরা যদি লিখে দাও এটা একটু ভালো হবে। ভালো হবে কেন? কারণ তোমার বিক্রিয়া যত বাড়াবা, যত তুমি বিক্রিয়া একটু বেশি দিতে পারবা, অতই প্রশ্নের অ্যান্সারের মানটা বাড়বে। তো এই ব্লিচিং পাউডার কিভাবে তৈরি হয় আমরা জানি। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানি, এই চুনের পানির সাথে যদি আমরা ক্লোরিন গ্যাস চালনা করতে পারি, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়? 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তখন সেখান থেকে কি কি উৎপন্ন হবে? তখন সেখান থেকে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। সো এই যে সেই আমার ব্লিচিং পাউডার, ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড। আচ্ছা, গেল। সো ফার্স্টে আমরা প্রস্তুতিটা বুঝলাম। সেকেন্ড ধাপে কি হবে? এই যে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং পানি বিক্রিয়া করে এখান থেকে দুইটা প্রোডাক্ট উৎপন্ন করবে। একটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এবং একটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। তার মানে সেকেন্ড ধাপের বিক্রিয়া হচ্ছে এইটা। তো তোমরা প্রথম ধাপের বিক্রিয়াটা বুঝছো আশা করি, যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা চুনের পানির সাথে ক্লোরিন গ্যাস যদি আমরা চালনা করি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সেই বিক্রিয়ার উৎপাদ কিন্তু এটা, উৎপাদে, অর্থাৎ এই জিনিসটা আমার এখানে হবে, এই জিনিসটা আমার প্রথম বিক্রিয়ার উৎপাদ হিসেবে বসবে। তাহলে প্রথম বিক্রিয়ার উৎপাদ কি হবে? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং পানি। আচ্ছা, গেল এটা। দ্বিতীয় বিক্রিয়া কোনটা? আমরা প্রথম বিক্রিয়ার উৎপাদে যেটা পাবো সেটাই কিন্তু আমার দ্বিতীয় বিক্রিয়ার বিক্রিয়ক। তাহলে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড এবং পানি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা, গেল এটা। তো দেখো এখান থেকে হাইপোক্লোরাস অ্যাসিড, এই হাইপোক্লোরাস অ্যাসিডকে আমরা কি করব? দুইটা অংশে ভাগ করে ফেলবো। হাইপোক্লোরাস অ্যাসিডকে যদি আমরা তাপ দেই, তাপ দেওয়ার ফলে উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন। এই যে একটা সিঙ্গেল অক্সিজেন, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় জায়মান অক্সিজেন। আচ্ছা, গেল। তো জায়মান অক্সিজেনের একটা বিশেষ বৈশিষ্ট্য একটা হচ্ছে যে সে রঙিন পদার্থের সংস্পর্শে যখন আসে তখন সেই রঙিন পদার্থটা কি হয়ে যায় বলতো? রঙিন পদার্থ হয়ে যায় বর্ণহীন। আবার তোমরা যদি এটাকে আরেকটু বাড়াতে চাও, এভাবে যে সে যদি জীবাণুর সংস্পর্শে আসে, কে? জায়মান অক্সিজেন যদি জীবাণুর সংস্পর্শে আসে তখন সেই জীবাণু কি হয়ে যায়? মৃত জীবাণু হয়ে যায়, অর্থাৎ সেটা আর সেখানে বাঁচতে পারে না।
তাহলে আমরা চাইলে এইভাবে আরো বিক্রিয়া বৃদ্ধি করতে পারি, যে জায়মান অক্সিজেনের দুইটা কাজ, সে চাইলে জীবাণুকে মেরে ফেলতে পারে, আবার সে চাইলে কোনো একটা মানে কাপড় হোক বা কোনো একটা জায়গায় যদি স্পট হয়, দাগ হয়ে যায়, সেই দাগটাকেও সে দূর করতে পারে। তো এই মোট 3-4টা বিক্রিয়ার সাহায্যে ব্যাখ্যা করা যায় যে ব্লিচিং পাউডার একটি উত্তম বিরঞ্জক পদার্থ প্লাস জীবাণুনাশক। সো এই দুইটা ব্যাখ্যায় আমাকে দিতে হবে এবং লাস্টে লিখে দিও যে হ্যাঁ এভাবেই জাস্ট ব্লিচিং পাউডার আমাদের পরিষ্করণে সহায়তা করে। শেষ আমাদের ঘয়ের অ্যান্সার। আমরা যাচ্ছি এবার ঘয়ের প্রশ্নে। ঘয়ের প্রশ্নে কি বলেছে দেখো, ঘয়ের প্রশ্নে আমাদেরকে বলতেছে যে 1 নং অপেক্ষা 3 নং যৌগ উত্তম পরিষ্কারক বিশ্লেষণ করো। 1 নং কে বলতো সাবান, আর 3 নং কে বলতো 3 নং হলো ডিটারজেন্ট। তাহলে বলতেছে সাবান এবং ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্টটা উত্তম পরিষ্কারক, এইটা আমাকে ব্যাখ্যা করতে হবে। ওকে, সো আমরা যাচ্ছি এবার এই প্রশ্নের অ্যান্সারে। সাবান এবং ডিটারজেন্টের মধ্যে কে ভালো? প্রথম কথা, সাবান এবং ডিটারজেন্টের মধ্যে ভালো ডিটারজেন্ট, এটার সাথে আমিও এগ্রি করতেছি, এখানে কোনো ভুল নাই। তো আমরা এখন সেই কথাগুলো তো আসলে মুখে বললে হবে না, বিক্রিয়ার সাহায্যে আমাদেরকে সেই কথাগুলোর অস্তিত্ব রাখতে হবে, প্রমাণ করতে হবে। খেয়াল করো, সাবানের সব থেকে বড় যেই মানে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডটা হচ্ছে সাবান খড় পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। সাবান খড় পানির সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না, কেননা খড় পানিতে কি থাকে বলতো, বিভিন্ন লবণ বা বিভিন্ন আয়ন দ্রবীভূত থাকে। ফর এক্সাম্পল, আমরা এখানে ক্যালসিয়াম ক্লোরাইড লবণ দিলাম। এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ কি করবে, এই ক্যালসিয়াম তো পজিটিভ তাই না, ক্লোরিন নেগেটিভ, আর সাবানের এই স্টিয়ারেট আয়ন নেগেটিভ, সোডিয়াম পজিটিভ। তাহলে এখন সোডিয়ামের জায়গায় যাবে ক্যালসিয়াম, আর ক্যালসিয়ামের জায়গায় আসবে সোডিয়াম। তাহলে সোডিয়াম যদি ক্যালসিয়ামের জায়গায় আসে, তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে কি উৎপন্ন হবে, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আর এই স্টিয়ারেট আয়ন এর সাথে যুক্ত হলো ক্যালসিয়াম। তো ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তার মানে ক্যালসিয়াম এখানে কি করবে, যোজনী এক্সচেঞ্জ করবে। এই যে C17H35 C ডাবল, যেহেতু যোজনী 2, তো পুরা মূলকটা যোজনীর পাশে 2 বসবে ব্র্যাকেট দিয়ে, আর ক্যালসিয়াম। তাহলে এই যে ক্যালসিয়াম স্টিয়ারেট, এটা একটা অদ্রবণীয় লবণ, এবং এই লবণটা পানিতে একটা অদক্ষেপ সৃষ্টি করতে পারে, এবং ফেনা তৈরিতে বাধা প্রদান করে। সো এখানে অনেকগুলো কাজ আছে। এই লবণটা ফার্স্ট অফ অল অদ্রবণীয়, পানিতে অদক্ষেপ সৃষ্টি করে, ফেনা তৈরিতে বাধা প্রদান করে, সাবানটা বরঞ্চ ক্ষয় হয়ে যায়, সে কোনো ফেনা উৎপন্ন করতে পারে না। তো এটা হচ্ছে সাবানের সব থেকে বড় নেগেটিভ দিক, যেটা কিনা বিক্রিয়ার সাহায্যে সহজে প্রমাণ করা যায়। আচ্ছা, এবার আসো ডিটারজেন্টের কাছে। ডিটারজেন্টের সংকেত কি? ডিটারজেন্টের সংকেত হচ্ছে C12H25SO4Na। সোডিয়াম লরাইল সালফেট। এই সোডিয়াম লরাইল সালফেট এই খড় পানিতে বিদ্যমান যে লবণগুলো থাকে, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম সালফেট, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম সালফেট, এই লবণগুলোর সাথে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। ফলে এরকম কোনো উপাদান এখানে আসার প্রশ্নই আসে না। মানে এই যে আমরা যে ক্যালসিয়াম স্টিয়ারেট যে লবণ, অদ্রবণীয় লবণ, আমাদের ডিটারজেন্টের ক্ষেত্রে এরকম কোনো অদ্রবণীয় লবণ প্রস্তুত হয় না। তাহলে বলা যায় যে সাবান যেরকম তোমার খড় পানির উপাদানের সাথে বিক্রিয়া করে অদ্রবণীয় লবণ তৈরি করতেছে, ফেনা তৈরিতে বাধা প্রাপ্ত হচ্ছে, ডিটারজেন্টের ক্ষেত্রে এরকম কোনো ঘটনা ঘটছে না। ফলে ডিটারজেন্ট খড় পানিতেও কার্যকর, মৃদু পানিতেও কার্যকর। তোমাদেরকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, খড় পানি কোনগুলো? মূলত সমুদ্রের লবণাক্ত পানি খড় পানি, তারপরে টিউবওয়েলের পানি খড় পানি, তারপরে হচ্ছে অনেক সময় দেখা যায় যে চুনা পাথর বেষ্টিত যে পুকুরগুলো থাকে, অর্থাৎ সাদা মাটির পাশে যে পুকুরগুলো থাকে, সেখানে প্রচুর ক্যালসিয়াম কার্বনেট পাওয়া যায়, সেই পানিগুলো হচ্ছে খড় পানি। তো এরকম জায়গায় সাবান কার্যকর না হলেও কিন্তু ডিটারজেন্ট কার্যকর। এখান থেকে এটা প্রমাণ করা যায় যে হ্যাঁ, ডিটারজেন্ট আসলেই সাবানের থেকে উত্তম পরিষ্কারক। আমরা আরো কয়েকটা এরকম স্যাম্পল দেখবো যে আসলে কে বেশি বা কে ভালো পরিষ্কারক। ওকে ফাইন, দেখো এখানে আরো একটা পয়েন্ট আমি লিখে রেখেছি সাবানের ক্ষেত্রে এবং ডিটারজেন্টের ক্ষেত্রে। সো একটা পয়েন্ট তো অলরেডি আমরা ব্যাখ্যা করেই ফেলছি যে খড় পানিতে কার্যকর হয় আর খড় পানিতে কার্যকর হয় না। 2 নাম্বার, সাবানের ক্ষেত্রে দেখো কি বলা যায়, সাবান অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যমে অকার্যকর। অম্লীয় এবং ক্ষারীয় মাধ্যম বলতে বোঝানো হয়, আমরা জানি পানির পিএইচ এর মান নিউট্রাল, একদম পানির পিএইচ এর মান 7। সো অম্লীয় এবং ক্ষারীয় বলতে বোঝানো হয় যদি কোনো দ্রবণের পিএইচ এর মান একদম 6 এর নিচে অথবা 8 এর উপরে এরকম হয়, তো সেখানে সাবান কার্যকরভাবে ফেনা তৈরি করতে পারবে না, বা সেখানে সাবানটা কার্যকর হবে না। বা ডিটারজেন্ট কিন্তু সেখানেও কার্যকর, কোনো পানির পিএইচ এর মান খুব কম থাকুক বা পিএইচ এর মান খুব বেশি থাকুক, মানে কোনো একটা কারণে কোনো একটা দ্রবণ মিশ্রিত করার ফলেই হোক না কেন, সেখানে ডিটারজেন্ট কার্যকর থাকবে। তার মানে কি এখানে ডিটারজেন্টের একটা সক্ষমতা প্রকাশ পাচ্ছে। তো দেখো সাবানের আরেকটা ব্যর্থতা এরকম যে আমরা বলতে পারি যে সাবান অজলীয় মাধ্যমে
অকার্যকর। অজলীয় মাধ্যম বলতে বোঝানো হচ্ছে কি পানি নাই, যেই মাধ্যমে পানি নাই। আমরা জানি যে পানি একটা সর্বজনীন দ্রাবক এবং তরল পদার্থ, বাট পানি বাদেও কিন্তু আরো অন্যান্য তরল পদার্থ আছে, বিভিন্ন তেল হতে পারে, মধু হতে পারে, তারপরে এরকম জাস্ট যেগুলো তরল বাট পানি না, এই জায়গাতে সাবান কার্যকর নয়। বাট কোনো কারণে যদি আমরা সেই কাজটা কখনো করি না, কোনো কারণে যদি তুমি সেখানে ডিটারজেন্ট ব্যবহার করতে চাও, ডিটারজেন্ট কিন্তু সেখানেও কার্যকর। তার মানে কি ডিটারজেন্টের ক্ষেত্রে কোনো না বলতে কোনো শব্দ নাই। এক কথা যদি বলি, ডিটারজেন্টের ক্ষেত্রে না এর কোনো ওয়ার্ড নাই। সে খড় পানিতেও কার্যকর, সে অম্লীয় ক্ষারীয় মাধ্যমেও কার্যকর, সে অজলীয় মাধ্যমেও কার্যকর, ইত্যাদি সব জায়গাতে সে কার্যকর হচ্ছে। এবার 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 চাইলে তুমি আরো কিছু পয়েন্ট বাড়াতে পারো যে সাবান কি পাওয়া যায়। সাবান হচ্ছে কঠিন আকারে পাওয়া যায়, ঠিক আছে, কঠিন আকারে পাওয়া যায়। ডিটারজেন্ট কিন্তু তরল বা গুঁড়া আকারে পাওয়া যায়। এখন তরল বা গুঁড়া আকারে পাওয়ার সুবিধাটা কি, বেশি কাপড় চোপড় একবারে পরিষ্কার করা যায়, আর এখানে একটা সাবান দিয়ে কি কম কাপড় চোপড় পরিষ্কার করা যায়। ফর এক্সাম্পল, আমরা একটা সাবান দিয়ে সর্বোচ্চ কয়টা, 4টা 5টা এরকম জামা কাপড় ওয়াশ করতে পারি, দেন কিন্তু সাবানটা ফুরিয়ে যাবে। বাট সামান্যটুকু একটু ডিটারজেন্ট নিয়ে সেটাকে আমরা পানির মধ্যে দিয়ে যদি আমরা রেখে দেই অনেকগুলো জামা কাপড়, তাহলে সেখান থেকে কিন্তু আমরা সেই জামা কাপড়গুলোকে পরিষ্কার করতে পারবো, আর কি দ্রুত পরিষ্কার করতে পারবো। তাই বলা যায় যে এই তরল অথবা গুঁড়া আকারে পাওয়ার মানে গুঁড়া আকারে পাওয়া যায়, এজন্য ডিটারজেন্ট অল্প একটু দিয়ে আমরা অনেকগুলো জামা কাপড় সেখান থেকে পরিষ্কার করে ফেলতে পারি। বাট সাবানের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সাবান দিয়ে কিন্তু 4টা 5টার বেশি শার্ট হোক বা প্যান্টের বেলায় 3টা প্যান্টের বেশি আমরা সেখান থেকে পরিষ্কার করতে পারি না, সাবানটা ফুরিয়ে যায়। তো সর্বোপরি বিবেচনায় বলা যায় কে বেশি ভালো, ডিটারজেন্ট বেশি ভালো, কেননা সে সকল জায়গায় সে সফল। তাই আমরা এই প্রশ্নের জন্য আমরা ঘ নাম্বারের যে পয়েন্টটা পেয়েছিলাম আমরা আমরা সেই পয়েন্টটাই বলে দেবো যে হ্যাঁ, সাবান ও ডিটারজেন্টের মধ্যে ডিটারজেন্ট বা 3 নং যৌগটি উত্তম পরিষ্কারক, যেটা আসলে এই প্রশ্নের আলোকে ব্যাখ্যা করা যায়। তাহলে ক, খ, গ, ঘ 4টা প্রশ্নের অ্যান্সার আমরা ফুলফিল করে ফেললাম। আমি আশা করেছি তোমরা এই অ্যান্সারটুকু প্রপারলি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, নতুন কোনো পর্বে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।